দীপান্বিতা রায় ছোটদের এবং বড়দের লেখার জগতে পরিচিত নাম। এখনো পর্যন্ত তার লেখা 40টির বেশি বই প্রকাশিত হয়েছে। তার লেখা অ্যাস্ট্রোনটের ঠিকানা নাটকটি ন্যাশনাল স্কুল অফ ড্রামায় ছোটদের বিভাগে সেরা নাটক হিসেবে পুরস্কৃত হয়েছে। তার লেখা গল্পের মধ্য থেকে এবারে আমরা বেছে নিয়েছি 13টার ঘণ্টা গল্পটি। গল্পটি লেখিকার কল্পনাপ্রসূত, বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। গল্পে অলৌকিক ঘটনা, ভূত প্রেত বা তন্ত্রমন্ত্রের উল্লেখ থাকলেও তা আছে শুধুমাত্র শ্রোতাদের মনোরঞ্জনের খাতিরে। কোনো রকম অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে গুরুত্ব দেওয়া এই অডিও বুকের উদ্দেশ্য নয়। পাগলিনীর চরিত্রে গঙ্গোত্রী ব্যানার্জি, গল্প পাঠে অন্যান্য চরিত্রে ও পরিচালনায় সৌভিক সাহা, আবহ ও শব্দ নিয়ন্ত্রণ অরিজিৎ পাল। শুরু হচ্ছে দীপান্বিতা রায়ের গল্প 13টার ঘণ্টা। গাড়ি থেকে নেমে মস্ত গেটটার সামনে দাঁড়ালো দেবল। গেট নয়, সিং দরজা। গেটের বিশাল পিলার দুটোর ওপরে দুটো পাথরের সিংহ এখনো বসে আছে। একটার নাক ভাঙা, অন্যটার মাথাটাই ভেঙে গেছে। তবুও একসময় যে দুটো শ্বেত পাথরের কেশরওয়ালা সিংহ থামের মাথায় জাঁকিয়ে বসে থাকত তা বুঝতে অসুবিধা হয় না। গেটের অবস্থাও তথৈবচ, কালো আর সোনালি রং ছিল বোধহয়। আবছা মনে পড়ে দেবলের। সেসব উড়ে গেছে অনেক কাল। গেট দিয়ে ঢুকে বেশ খানিকটা নুড়ি বেছানো পথ। অনেককাল আগে নিশ্চয়ই ফুলের ক্যারি ছিল, এখন দুপাশে আগাছার জঙ্গল। দেখতে দেখতে দেবলের মনে হলো গোটা চৌধুরী বাড়িটাই কঙ্কালের চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। বাড়ি না বলে অবশ্য প্রাসাদ বলেই ভালো। বিশাল বিশাল খিলান, চওড়া টানা বারান্দা, ঘোরানো সিঁড়ি। বাড়িটাকে নয়নপুর আর তার আশপাশের মানুষজন রাজবাড়ি বলেই চিনত। যদিও রামেন্দ্র নারায়ণ চৌধুরী মোটেই রাজা ছিলেন না, জমিদার ছিলেন। দোর্দণ্ড প্রতাপ এবং অত্যাচারী বলে পুরো পরগনাতেই কুখ্যাত ছিলেন তিনি। এসব কথা ভাবতে ভাবতেই বাড়িটার উপর আলগোছে চোখ বোলাচ্ছিল দেবল। গোটা বাড়িটাই যেন অতীতের গন্ধ মেখে মৃত্যুর অপেক্ষায়। কথাটা ভেবে নিজের মনেই যেন একটু হাসলো দেবল। এই অপেক্ষা পর্ব এবার শেষ হবে। জমি জিরের তো অনেককালই গেছে। নয়নপুরের সঙ্গে সম্পর্ক বলতে ছিল জমিদার রামেন্দ্র নারায়ণ চৌধুরী, মানে দেবলের ঠাকুরদার আমলের এই বাড়িটা। সেটাও এবার বিক্রি হয়ে যাবে। দেবলের ভাগ্য ভালো যে একজন শাসালো প্রমোটারের নজর পড়েছে বাড়িটার দিকে। তিনি এখানে একটা রিসর্ট বানাতে চান। দরদাম করেনি দেবল। এই ভাঙা বাড়ির জন্য যা দাম পাওয়া যায় তাই ভালো। প্রমোটারের আসার কথা আজ বিকেল বেলা। তার আগে একবার বাড়িটা ঘুরে দেখে নিতে হবে। তাই আর দেরি না করে হর্ন বাজালো দেবল। বেশ কিছুক্ষণ পরে দূর থেকে একজনকে আসতে দেখা গেল। নগেন্দা। বয়স অনেকটাই হয়েছে, তবে সামনে একটু ঝুঁকে পড়লেও চেহারাটা এখনো শক্তপোক্ত। মাথার চুল যদিও একদম সাদা। চাবিটা হাতে নিয়ে গেটের কাছে এসে দেবলকে দেখে যেন একটু চমকে উঠল নগেন্দা। অবাক হয়ে দেবল বলল, কি হলো নগেন্দা, তুমি আমাকে চিনতে পারছো না নাকি? কথার উত্তর না দিয়ে মরচে ধরা তালাটা অতি কষ্টে খুলল নগেন্দা। তারপর গেটের পাল্লা দুটো ধরে ঠেলা দিতেই পিলে চমকানো আওয়াজে চমকে উঠল দেবল। নগেন্দার মুখের উপর দিয়েও যেন একটা কালো ছায়া খেলে গেল। ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল, তোমার না কাল আসার কথা ছিল? মানিক বাবুকে তো আমি বলেছিলাম
আজকের দিনটা বাদ দিতে? সে বলেনি তোমাকে? দেবল ততক্ষণে গাড়িতে উঠে স্টার্ট দিয়েছে, তাই নগেনদার কথাটাকে তেমন গুরুত্ব দিল না। কিন্তু গাড়ি বারান্দার নিচে দাঁড়িয়ে পেছনের বুট থেকে তাকে সুটকেস নামাতে দেখে নগেনদা আবার বলল, আজ রাতে থাকবে ভাবছো নাকি? এবার একটু বিরক্ত হয় দেবল। রাতে থাকবো না তো যাবো কোথায় নগেনদা? মানিকবাবু তো আসবেন সেই বিকেলবেলা, কথাবার্তা হতে ধরো সন্ধে হয়ে যাবে, তারপর ফিরবো কি করে? তোমার সমস্যাটা কি বলো তো? ও, রাধা বাড়ার কিছু নেই বুঝি। শোনো, এনাও টাকা দিচ্ছি, আনিয়ে নাও। আজকাল তো নয়নপুরে বাজার টাজার বসে, আসার পথে দেখলাম। সুটকেসটা তুলে নিয়ে ঘরের ভেতর যেতে যেতে আপন মনেই গজগজ করে নগেন। অমাবস্যার দিন ভালো নয়, তাই বলেছিলাম আজকে না আসতে। অমাবস্যা পূর্ণিমা তো প্রতি মাসেই হয়, তার সঙ্গে দিন ভালো মন্দর কি সম্পর্ক বুঝতে পারে না দেপাল। নগেনদা ততক্ষণে সুটকেস নিয়ে ভেতরে হাঁটা দিয়েছে, তাই গাড়ি বারান্দা থেকে কয়েক ধাপ সিঁড়ি দিয়ে উঠে মস্ত বৈঠকখানাটায় একলা দাঁড়িয়ে চারপাশটা ভালো করে দেখে দেবল। দাদু মারা যাওয়ার পর দেবল আর তার মা যখন পাকাপাকিভাবে কলকাতায় চলে গেল, তখন তার বছর 10 মাত্র বয়স। দাদু মারা গিয়েছিলেন অদ্ভুতভাবে। মনে আছে বৈশাখ মাস ছিল, রোজ বিকেলে সে সময় হাঁটতে যেতেন দাদু। সেদিনও গেছিলেন। একটু পরেই কালবৈশাখী ঝড় উঠেছিল, সঙ্গে বৃষ্টি আর ঘন ঘন বাজ পড়া। বৃষ্টি থেকে বাঁচতে বোধহয় গাছের নিচে দাঁড়িয়েছিলেন। দাদুর বাজে পোড়া শরীরটা কালো কাঠের মতো দেখতে হয়ে গিয়েছিল। দেবা জানে যে লোকে মনে করে রামেন্দ্রনারায়ণ চৌধুরীর কুকর্মের অভিশাপ আছে বংশের উপরে। এই বংশের পুরুষদের মৃত্যু স্বাভাবিকভাবে হয় না। দাদু মারা গিয়েছিলেন বজ্রপাতে, আর বাবা কারখানায় কাজ করার সময় মাথার উপর ট্রেন ছিঁড়ে পড়ে। সেও আজ বছর 5 আগেকার ঘটনা। তবে দেবল নিজে এসবে বিশ্বাস করে না। তার মতে দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে, তার সঙ্গে অভিশাপের কোনো সম্পর্ক নেই। তবে রামেন্দ্রনারায়ণ চৌধুরীর নামটা মনে আসতেই দেবলের মনে পড়ে গেল যে এই বৈঠকখানা ঘরেই একটা মানুষ প্রমাণ ছবি ছিল ওনার। ঈগল পাখির মতো খাড়া নাক, তীক্ষ্ণ কুটিল চোখ। ছোটবেলায় ছবিটা দেখলেই কেমন যেন অস্বস্তি হতো দেবলের, তাই এ ঘরে পারতপক্ষে একলা ঢুকতো না। কথাগুলো ভাবতে ভাবতেই কেমন যেন একটা অস্বস্তি বোধ হলো দেবলের, যেন কেউ আড়াল থেকে তার উপরে নজর রাখছে। একটু অবাক হয়ে পেছন ফিরে তাকাতেই চোখে পড়ল ছবিটা। রামেন্দ্রনারায়ণ যেন এক দৃষ্টে তাকিয়ে আছেন তার দিকে। এত বছর পরেও চোখ দুটো অস্বাভাবিক জল চলে। ছবিটায় যেন সময়ের ছাপ পড়েনি একটু। গাটা শিরশির করে উঠল দেওয়ালের। তাড়াতাড়ি চোখ সরিয়ে নিয়ে সিঁড়ির দিকে এগোলো। ঘর থেকে বেরিয়ে চওড়া বারান্দা, দুপাশ দিয়ে দোতলায় উঠবার সিঁড়ি। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে শুনতে পেল পুরনো গ্র্যান্ডফাদার ক্লকের ঢং ঢং আওয়াজ। ঘড়িটা দাদুর আমল থেকেই বৈঠকখানার কোণে রাখা থাকত, কিন্তু কখনো ঘন্টা বাজতে শোনেনি দেবল। তার মানে নগেনদা ঠিক করিয়েছে। কথাটা ভেবে মনে মনে খুশি হয়ে উঠেছিল দেবল। কিন্তু সিঁড়ির মুখে নগেনদাকে দেখে খুশিটা উবে গেল। নগেনদার মুখটা ফ্যাকাশে, বারান্দার রেলিংটা এত শক্ত করে ধরে আছে যে হাতের শিরাগুলো ফুলে উঠেছে। ফিস ফিস করে বলল, শুনলে? কি শুনবো? শুনতে পেলে না?
ঘন্টা বাজলো? হ্যাঁ, শুনলাম তো। দাদুর গ্র্যান্ডফাদার ক্লক। আগে তো কোনোদিন শুনিনি। ঘড়িটা সারিয়েছো তুমি? বিড়বিড় করে মাথা নাড়ল নগেন্দা। না, এতকাল তো বাজেনি, ঠিক আজকেই বাজলো। আমি ঠিক বুঝেছি, আজই সেই দিন। আপন মনে মাথা নাড়তে নাড়তে ঘর থেকে বেরিয়ে গেল নগেন্দা। বুড়োর মাথাটা একেবারে গেছে। বুঝতে অসুবিধা হয় না দেবালের। বাড়িটা বিক্রি হয়ে গেলে কোথায় যে যাবে কে জানে। সারাটা জীবন তো এই চৌধুরী বাড়িতেই কেটে গেল। আত্মীয় স্বজন কেউ আছে কিনা জিজ্ঞেস করতে হবে, না হলে কিছু টাকা পয়সা দিয়ে একটা ব্যবস্থাও করে দিতে হবে কিছু। এসব ভাবতে ভাবতেই ঘরে ঢুকে মনটা ভালো হয়ে গেল দেবালের। এই ঘরটাতেই মায়ের সঙ্গে থাকতো সে ছোটবেলায়। পূর্ব দক্ষিণে খোলা আলোয় ভাসাভাসি ঘর। নগেন্দা যতই অকর্মণ্য হয়ে পড়ুক, এই ঘরটাকে অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। মেহগনি পালঙ্কের ওপর ফর্সা চাদর পাতা, বালিশ, পাশ বালিশ, এমনকি পাতলা কাঁথাটা পর্যন্ত পায়ের কাছে পরিপাটি করে গোছানো। দুপুরে খাওয়া দাওয়া ভালোই হলো। ভাত, ডাল, 2 রকমের মাছ ভাজা, শেষ পাতে পায়েসও ছিল। রান্না নগেন্দা নিজেই করে, যদিও তার নিজের সেদ্ধ ভাত ছাড়া কিছু লাগে না। আজ দেবল এসেছে, তাই এত বিশেষ আয়োজন। রান্না বেশ ভালো, তৃপ্তি করেই খাচ্ছিল দেবল। যদিও নগেন্দার মুখটা ফ্যাকাশে মতো হয়েছিল। মাঝে মাঝেই যেন চমকে উঠে চারপাশটা সতর্কভাবে দেখে নিচ্ছিল। মানিকবাবু এলেন বিকেল পড়তেই। তখনও দিনের আলো রয়েছে ভালো মতন। বাড়িটা ঘুরিয়ে দেখাতে লাগলো দেবল। বাড়ির লাগোয়া বেশ কয়েক বিঘে জায়গা। সামনে ফুলের বাগান, পেছন দিকে অনেক ফলের গাছ, একপাশে বিশাল পুকুর, বাঁধানো ঘাট এখন ফেটে চৌচির। ঘুরে দেখতে দেখতে হঠাৎ দেবলের চোখে পড়ল একেবারে শেষ প্রান্তে খিড়কির গেটের কাছে একটা ছোট্ট চালা ঘরের মতন। নগেন্দা পেছন পেছন আসছিল। জিজ্ঞেস করতে বলল, ওটা তো হাসেম ফকিরের মাজার, মনে নেই? তোমার দাদু সময় থেকেই তো ছিল। দাদুর বন্ধু ছিলেন হাসেম ফকির। মাজারখানা তিনিই বানিয়েছিলেন। ফকির সাহেব দেহ রেখেছেন অনেক কাল। মাজারের পাশে ওনাকে মাটি দেওয়া হয়েছিল। এখন ওই পাড়ার লোকজন আসে, মোমবাতি জ্বালিয়ে দিয়ে যায়। কার্তিক মাস, দিন ছোট হতে শুরু করেছে। মানিকবাবু চলে যাওয়ার পরেই ঝুপ করে অন্ধকার নেমে এলো। নয়নপুরে ইলেকট্রিসিটি আছে, কিন্তু ভোল্টেজের অবস্থা খুব খারাপ। দেবলের ঘরের আলোটা জ্বলছে একেবারে মিটমিট করে। টেলিভিশন নেই, ইন্টারনেটও থাকছে না বেশিরভাগ সময়। দেবল ঠিক করেছিল যে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বে। এমনিতেই ভোরবেলা বেরোতে হয়েছে, রাতে ভালো ঘুম হয়নি। একটা লম্বা ঘুম দিয়ে ফ্রেশ হয়ে নেওয়াই ভালো। কালকের দিনটা পেরোলেই তো আবার সোমবার থেকে অফিস। নগেন্দা বারণ করেছিল আজকে আসতে ঠিকই, কিন্তু অফিস যে ছুটি দিতে রাজি নয় সেটা আর বেচারা জানবে কি করে। যদিও নগেন্দা কেন আসতে বারণ করেছিল, কেন হঠাৎ আজকের দিনটাই ভালো নয় বলছিল বারবার, সেটা দেবলের মাথায় ঢোকেনি। রাতে খাওয়ার সময় কথাটা জিজ্ঞেস করবে ভেবেছিল, কিন্তু ভুলে গেছে। রাতে খাওয়ার ব্যবস্থা ঘরেই, ডিমের কষা, আলুর চোখা আর রুটি। খাটের পাশের ছোট টেবিলে খাবার গুছিয়ে দিয়েছিল নগেন্দা। ভারী কাঁসার গ্লাসে জল দিয়ে ঘরের উঁচোটা ভর্তি আছে কিনা দেখে নিয়েছিল। তারপর বিছানাটা একটু ছেড়ে দিয়ে মশারি খাটিয়ে ঘর থেকে বেরোনোর সময় বলল, খাওয়া সেরে ঘরে শুয়ে পড়ো,
বাসন কোসন এখানেই থাক, সকালে আমি নিয়ে যাবো। জানলা দরজা বন্ধ করে শোবে কিন্তু। আর শোনো, আমি ছাড়া অন্য কেউ ডাকলে সারা দিও না যেন। তুমি ছাড়া আর কে ডাকবে নগেনদা? আর কে আছে এ বাড়িতে? অত জানি না বাবু, যা বললাম মনে রেখো। দিনটা খারাপ, আজ আসতে বারণ করেছিলাম, সে কথা তো শুনলে না। এখন বড় ঘড়িতে 13টার ঘন্টা না পড়লেই বাঁচছি। কথাগুলো বলে ঘর থেকে বেরিয়ে গেল নগেনদা। আর এই 13টার ঘন্টা কথাটা শুনেই মাথার মধ্যে যেন বিদ্যুতের ঝিলিক খেলে গেল দেবলের। আশ্চর্য, এই ঘটনাটা তো সে জানতো। নগেনদাই বলেছিল একদিন। জমিদার রামেন্দ্রনারায়ণ চৌধুরীর নিষ্ঠুরতার গল্প। সেবার পরপর 2 বছর অজন্মা হয়েছিল নয়নপুরে। ক্ষেতের ফসল জ্বলি গেছে, মানুষ না খেতে পেয়ে মরছে। সেই সুযোগে চড়া সুদে টাকা ধার দিয়েছিলেন জমিদার। প্রজারাও নীতি বাধ্য হয়েছিল। 2 বছর পরে যখন ধান হলো, তখন জমিদার জানিয়ে দিলেন সুদে আসলে সেই ধারের টাকা শোধ করতে হবে। ফসল কেউ ঘরে তুলতে পারবে না কো, সব ফসল তুলে দিয়ে আসতে হবে জমিদারের গোলায়। প্রজারা রাজি নয়। তারা ঠিক করেছে গোপন রাতের অন্ধকারে ফসল কেটে নিয়ে যাবে। তারপর দরকার হলে সবাই মিলে নিজেদের কোলা বার দেবেক্ষণ। সে খবর পৌঁছে গেল জমিদার বাবুর কানে। গরিব চাষিদের এত বড় দুঃসাহস তিনি কি করে মেনে নেবেন বলো? তাদের জব্দ করতে এক ভয়ানক পরিকল্পনা করলেন তিনি। নিজের সব লাঠিয়ালকে চুপি চুপি ডেকে পাঠালেন। ঠিক হলো, রাতের অন্ধকারে তারা গিয়ে চাষিদের গোটা পাড়া ঘিরে ফেলবে। জমিদার বাড়ির বড় ঘড়িতে তখন প্রতি ঘন্টায় ডং ডং করে বেজে সময় বলতো, আর বহু দূর থেকে সে ঘন্টার আওয়াজ শোনা যেত। অমাবস্যার রাতে পরিকল্পনা মতো লাঠিয়ালরা ঘিরে ফেলল চাষিদের পাড়া। রামেন্দ্রনারায়ণ ঘড়ি মেরামতিতে দক্ষ। এমন ব্যবস্থা করে রেখেছিলেন যাতে ঠিক রাত 12টায় ঘড়িতে 13টা ঘন্টা পড়বে। এই 13 নম্বর ঘন্টার শব্দ শুনলেই সব লাঠিয়ালরা একসঙ্গে ঝাঁপিয়ে পড়বে। সবাইকে মেরে বাড়ি ঘরে আগুন লাগিয়ে চলে আসবে। জোয়ান, মধ্য, বুড়ো, বাচ্চা কাউকে রেয়াত করা হবে না। যেমন কথা তেমন কাজ। পুড়ে খাক হয়ে গেল চাষিদের পাড়া। কত মানুষ মারা পড়ল। পুলিশ এসে জমিদার বাড়িতে চা জল খাবার খেয়ে চলে গেল। কোনো বিচার হলো না, অপরাধীও ধরা পড়ল না। সব কিছু আবার আগের মতোই চলতে লাগলো। শুধু সেই বড় ঘড়িটা বন্ধ হয়ে গেল। তাতে আর ঘন্টা পড়ে না, কাঁটাও নড়ে না। কিছুদিন বাদে একদিন জমিদার বাবু তার ঘোড়ার গাড়িতে চড়ে গেট দিয়ে বেরোচ্ছেন। এমন সময় পথ আটকে দাঁড়ালো এক পাগল বুড়ি। হাওয়ায় তার পাকা চুল এলোমেলো উঠছে, 2 চোখ দিয়ে ঠিকরে বেরোচ্ছে আগুন। জমিদারের মুখের সামনে আঙুল তুলি সে বলল, মনে করিস না তুই রেহাই পাবি। তারা সবাই আসবে, আবার আসবে। যেদিনে তাদের মেরেছিস সেই দিনেই ফিরে আসবে তারা। সেদিন তুই রক্ষা পাবি না, তোর বংশের কেউ রক্ষা পাবে না। সেদিন বাড়ি ফিরে জ্বর এলো রামেন্দ্রনারায়ণের। জ্বরের ঘোরে সারাক্ষণ নাকি ভুল বকতেছিলেন। 3 দিনের মাথায় মারা গেলেন রামেন্দ্রনারায়ণ।
গল্পটা নগেনদা বলেছিল বটে দেবলকে। এও বলেছিল যে সেই দিনটা নাকি ছিল কার্তিক মাসের অমাবস্যা। সে বছর নাকি কোনো এক মাসে দুটো অমাবস্যা পড়েছিল, তাই কার্তিকের ওই দিন ছিল বছরের অষ্টম অমাবস্যা। নগেনদার কেমন একটা ধারণা ছিল যে কার্তিক মাসে অষ্টম অমাবস্যায় যদি বড় ঘড়িতে 13টার ঘন্টা পড়ে, তাহলে সেই উড়ে মরে যাওয়া চাষিদের প্রেতাত্মারা জেগে উঠে এই জমিদার বাড়িতে হানা দেবে প্রতিশোধ নিতে। মাসটা যে কার্তিক সেটা দেব জানে, কিন্তু পূর্ণিমা অমাবস্যা তো আর খেয়াল রাখা সম্ভব নয়। মোবাইলটা তুলে নিয়ে দেখলো ইন্টারনেট রয়েছে। গুগল সার্চ দিতেই বোঝা গেল রাতটা অমাবস্যার। এবার শ্রাবণের দুটো অমাবস্যা পড়েছে। বৈশাখ মাস থেকে ধরলে এটা বছরের অষ্টম অমাবস্যা। সবটাই একজন অশিক্ষিত মানুষের মন গড়া গল্প, জানে দেবা। তবুও সবই কেমন যেন মিলে যাচ্ছে দেখে শিরদাঁড়ার কাজটা একটু যেন শিরশির করে উঠল। মনটা ঘোরানোর জন্য মোবাইলের দিকে তাকিয়ে দেখল ইন্টারনেট চলে গেছে আবার। ঠান্ডা তেমন একটা নেই, তবু জানলাগুলো বন্ধই করে দিল। ঠিক করলো আলোটা আর নেভানোর দরকার নেই, এমনিতেই যেমন নিভু নিভু আলো, ঘুমোতে অসুবিধা হবে না। কিন্তু মশারির ভেতর ঢুকে বালিশে মাথা রাখতেই দুবার দপদপ করে নিভে গেল আলোটা। মুহূর্তের মধ্যে জমাট বাঁধা কালো অন্ধকার যেন চারপাশ থেকে চেপে ধরল দেবালকে। সঙ্গে অদ্ভুত কানে তালা ধরানো শব্দ। প্রাণপণে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করল। একটু ঝিমুনিও যেন এসেছিল, কিন্তু হঠাৎ একটা ভীষণ অস্বস্তিতে ঘুমটা ভেঙে গেল। রাত কটা বোঝার জন্য বালিশের পাশে হাত ফেলে দেখল মোবাইলটা জ্বলছে না, অথচ চার্জ যে ছিল একটু আগে, সে তো একটু আগেও দেখেছে। ঘর আগের মতোই নিশ্চিদ্র অন্ধকার, কিন্তু দেবল স্পষ্ট বুঝতে পারছিল অতীতের পাতা উল্টে রামেন্দ্র নারায়ণ চৌধুরীর জমিদার বাড়ি জেগে উঠেছে। গোপন ষড়যন্ত্রের ফিসফাস শোনা যাচ্ছে, কথা বলছে চাপা গলায়। ঠিক দেবলের ঘরের সামনে দিয়ে কে যেন খুব তাড়াতাড়ি হেঁটে যেতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। নিঃশ্বাস বন্ধ করে শুয়ে আছে দেবল। না, পায়ের আওয়াজ সিঁড়ির দিকে চলে গেল। গোটা বাড়িটা দম বন্ধ করে কি যেন এক সর্বনাশের অপেক্ষা করে আছে। কান খাড়া করে বিছানায় শুয়ে আছে দেবল। হঠাৎ গ্র্যান্ডফাদার ক্লকের ঘন্টা বাজতে আরম্ভ করল। গুনছে দেবল। 5, 6, 7। প্রতিটি ঘন্টার শব্দ যেন চারপাশের পৃথিবীটাকে ঠেলে দিচ্ছে একটা অন্ধকার গহ্বরের দিকে। ঘন্টার শব্দে জেগে উঠছে প্রেত লোকের প্রহরীরা, যে কোনো সময় খুলে যাবে মৃত্যুপুরীর দরজা। কয়েক
নিস্তব্ধ, দমবন্ধ অপেক্ষা। আবার নড়ে উঠল পেন্ডুলাম। 13টার ঘন্টা ঘোষণা করল অশনিক সংকেত। একটা বিকট চিৎকার যেন ভেসে এলো অন্ধকারের সমুদ্র থেকে। আতঙ্কে বিছানায় উঠে বসলো দেবল। সব জানলাগুলো বন্ধ, তবু সে স্পষ্ট দেখতে পেল আগুনের লেলিহান শিখা ঘিরে ফেলেছে অনেকগুলো বাড়িকে। দাউ দাউ করে জ্বলছে খড়ের চাল। প্রাণপণে ছুটে পালাতে গিয়ে ছিটকে পড়ছে মানুষগুলো। আর্তনাদ করতে করতে লুটিয়ে পড়ছে মাটিতে। এর সবই দেবলের জানা, কিন্তু কি হচ্ছে এগুলো? আর্তনাদ করতে করতে হঠাৎ আবার উঠে দাঁড়াতে লাগলো মানুষগুলো। তাদের গোটা শরীরে আগুন। দেবল জানে তারা ছুটে আসছে জমিদার বাড়িটার দিকে। বহু যুগ আগে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে ছুটে আসছে মানুষগুলো। রামেন্দ্র নারায়ণ চৌধুরীর ওপর প্রতিশোধ। কিন্তু দেবলের শরীরে হচ্ছে তারই রক্ত বইছে। রেহাই নেই তার। এখনই পালাতে হবে তাকে। কিন্তু কোথায় কোথায় পালাবে দেবল? আতঙ্কে হাত পা ঠান্ডা হয়ে গেছে, মাথা কাজ করছে না। দরজায় হঠাৎ ঠক ঠক শব্দ শুরু হলো। দেবল! নগেন্দার গল। দৌড়ে গিয়ে দরজা খোলে দেবল। আতঙ্কে নগেন্দার দুটো চোখ ঠেলে বেরিয়ে আসছে যেন। ওরা ওরা আসছে, ওরা এসে যাবে এখুনি। তুমি পালাও দাদা বাবু, তুমি পালাও, তোমাকে ছাড়বে না ওরা। দেবলের হাত ধরে টানতে লাগলো নগেন্দা। ছুটে সিঁড়ি দিয়ে নামলো দুজনে। জ্বলন্ত মানুষগুলো পৌঁছে গেছে গেটের কাছে। গেট ধরে ঝাঁকুনি দিচ্ছে সবাই মিলে। যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে ঝুরঝুরে ফটক। দেবলকে সঙ্গে করে নগেন্দা ছুটছে বাড়ির পেছন দিকটায়। কানে ভেসে এলো গেট ভেঙে পড়ার শব্দ। স্রোতের মতো ঢুকে আসছে জ্বলন্ত মানুষের দল। ছুটে আসছে। নগেন্দা হঠাৎ পিছিয়ে পড়লো, হাঁপিয়ে পড়েছে। বলল, পালাও পালাও দেবা, মাজারে যাও হাসেম ফকিরের কাছে। কোন রকমে কথা কটা বলেই হুমড়ি খেয়ে পড়ে গেল নগেন্দা। পাগলের মতো ছুটছে দেবা। লোকগুলো কাছে এসে গেছে, যে কোনো সময় ধরে ফেলবে তাকে। তারার আলোয় মাজারের খড়ের চালটা দেখতে পেয়ে প্রাণপণে ভেতরে ঢুকে কোন রকমে বেদিটা আঁকড়ে লুটিয়ে পড়লো দেবল। জ্ঞান হারিয়ে যাওয়ার আগের মুহূর্তে একবারের জন্য যেন দেখতে পেল দু হাত উপরে তুলে একজন ফকির এসে দাঁড়িয়েছেন। আর তাকে দেখে থমকে গেছে জ্বলন্ত মানুষের দলটা। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে রামেন্দ্র নারায়ণ চৌধুরীর বাড়ি। বাড়ির সব আসবাব, রামেন্দ্র নারায়ণের ছবি, গ্র্যান্ডফাদার ক্লক পুড়ে খাক হয়ে গেছে। শেষ মুহূর্তে পালাতে পেরেছিলেন বলে বেঁচে গেছেন দেবল চৌধুরী। নগেন সূত্রধর পুড়ে মারা গিয়েছেন। খবরটা স্থানীয় সংবাদপত্রে বেরিয়েছিল। মানিকবাবু অবশ্য বাড়ি কেনার সিদ্ধান্ত বদলাননি। তবে হাভেলির ধাঁচের রিসোর্ট বানানোর পরিকল্পনা তাকে বাদ দিতে হয়েছে। দেবল তাকে শুধু একটি শর্তই দিয়েছে, ওই মাজার আর তার চারপাশে এক কাঠা জমি সে বেচবে না। সেখানে হাসেম ফকিরের কবরের পাশে রামেন্দ্র নারায়ণের অত্যাচারে মৃত নয়নপুরের চাষিদের স্মৃতিতে একটা সুন্দর শ্বেতপাথরের ফলকও সে লাগিয়ে দিয়েছে।
শুনলেন দীপান্বিতা রায়ের ১৩টার ঘন্টা গল্পটি। এমন আরো অনেক গল্পের জন্য সঙ্গে থাকুন ক্লিক অ্যাপের।